ভাই ভাইয়ের মধ্যে গন্ডগোল বা রেষারেষি একটা জায়গা, পলিটিক্যাল জায়গা, যেটা মানুষ দেখে মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার উপাশে যে ছেলেটা বসে আছে, এদের মতো কিছু ইউটিউবার আছে, চ্যানেল আছে যারা এই ধরনের গন্ডগোল পাকায়। হ্যাঁ, এই গন্ডগোলটা কাটবেন, আমি জানি এটা সিওর। না না, এটা থাকবে একদম ওদের মতো, তাই তো? হ্যাঁ, ওদের মতো কিছু মিডিয়া আছে। হ্যাঁ, ওদের মতো কিছু মিডিয়া আছে যারা আজকে প্রথমবার, ওই জন্য আরো অনেক কিছু প্রশ্ন ছিল যেটা নিয়ে আজকে আর যাবো না। আরো কঠিন কঠিন সাবজেক্ট রয়েছে, কিন্তু প্রথম দিনই হয়তো ওনার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে, আমি চাই না। তবে আপনার মুখোমুখি করতে গেলে একটু জানারাই বসে একটু চিন্তা করে বসতে হয় আর কি। আমি চড়ছি দাবি ইম্পোর্টেড গাড়ি, আর যে আমার হাতে এসে টাকা গুঁজে দিচ্ছে সে সাইকেল চড়ার ক্ষমতা নেই তার। ফুরফুরায় যারা তার উত্তরসূরিরা রয়েছেন আপনারা, তাদের এই প্রজন্মে যারা, তারা কতটা শিক্ষার প্রতি বা শিক্ষা বিস্তারের বা সমাজ সংস্কারের ক্ষেত্রে অবদান রাখতে পেরে? সন্তানের 32 জন সন্তান ওই 5 সন্তানের মতো হতে পারেনি, অতএব তার মতো তো হওয়ার প্রশ্ন আসছে না। এটা কি নিচে নামছে, উপরে উঠছে না? কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যে আমি সরাসরি রাজনীতির কারণেই ফুরফুরার ইমেজে কিন্তু একটা জিনিস এখন অনেক মানুষ ফুরফুরার দিকে আঙুল, সেটা হচ্ছে যে আপনারা শুধুমাত্র এই জোনটাকে, এই পুরো পাড়াটাকেই আপনারা নো পলিটিক্স জোন কেন করছেন না? যেমন আজকে আমরা আছি ফুরফুরা শরীফে এবং ইশালে সওয়াবের আজকে দ্বিতীয় দিন। গত বছর আমি প্রথমবার এই ফুরফুরায় পা রাখি, তারপরে ঘটে গেছে ফুরফুরা অনেক ঘটনা, অনেকবার এসেছি, তার মধ্যে রাজনীতিক হিংসা, দলাদলি, নানা রকম কিছু ঘটেছে। কিন্তু ফুরফুরা শরীফ সম্পর্কে যে ইতিহাস, যে ঐতিহ্য, দাদা হুজুরের যে কৃতিত্ব, সেটা কোথাও না কোথাও আমার মনে হয়েছে 1 বছর পরে বা তার মাঝখানেই মনে হয়েছিল, এই বিষয় নিয়ে এর আগেও অনেক ইন্টারভিউ করেছি আমি, যে দাদা হুজুর যে কৃতিত্ব বা যে ঐতিহাসিক তার অবদান, সেই অবদানটা কোথাও না কোথাও বর্তমান যে প্রজন্ম রয়েছেন তারা কোথাও না কোথাও দিকভ্রষ্ট হয়েছে না, সত্যি তারা কিছু করছে বা চেষ্টা করছে, এই বিষয় নিয়ে কিন্তু অনেক প্রশ্ন, অনেক দ্বিধা দ্বন্দ্ব রয়েছে। তো আজকে প্রথমবার, গত বছর যখন এসেছিলাম তখন মেহরাব সিদ্দিকী হুজুর ইনি প্রচন্ড অসুস্থ ছিলেন, হসপিটালে ভর্তি ছিলেন, ফলে দেখা হয়নি। কিন্তু এবারে এলাম, তো প্রথমে এসেই ওনার সঙ্গে দেখা করলাম, ওনার সঙ্গে দীর্ঘক্ষণ আড্ডা হলো, আমরা চা পান করলাম, কিন্তু কথা বলতে বলতে মনে হলো যে ওনার কিছু কথা আমার খুব ভালো লেগেছে, তার জন্য মনে হলো যে আজকের এই সাক্ষাৎকারটা একটু অন্য ধরনের হবে। কারণ এর আগে আমরা অনেক হুজুরের ইন্টারভিউ দেখিয়েছি আপনাদের, কিন্তু আজকেরটা সম্পূর্ণ স্পেশাল, সেটা আপনার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, এবং আপনাদের অনেকের ধারণা পরিবর্তন হয়ে যেতে পারে, এবং অনেকের নেগেটিভ ধারণা আছে ফুরফুরা শরীফ সম্পর্কে, তাদেরও অনেক কিছু ক্লিয়ার হয়ে যেতে পারে। দেখা যাক। তো নমস্কার, আমার বং নিউজ লাইভে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দ্বিতীয় হচ্ছে যে এই যে আপনাদের ধরুন, আমার নতুনত্ব একটা জিনিস লেগেছে এই ফুরফুরা এসে, সবাই তার নিজের নিজের মানে কি বলবো, তার দরবার বসিয়েছেন, আপনি কেন আপনার বাড়ির সামনে বসেননি, যেখানে আপনার ভক্ত মুরিদরা আসবেন? এর পেছনে রহস্যটা কি, মানে এটা কেন করেননি আপনি? আমার থেকে অনেক যোগ্যতা সম্পন্ন মানুষেরা যারা আছেন তারা বসেছেন, আর আমি এখানে বসে কি কার জন্য, তারা যে ফুরফুরা শরীফে এত মানুষ দৌড়ে আজ আসছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বে বিরাট জামাতের সাথে, সন্ধ্যার পরে একটা স্পিরিচুয়াল ট্রেনিং চলে, আর ভোরে আমাদের যে প্রেয়ারটা হয় তারপরে একটা স্পিরিচুয়াল ট্রেনিং চলে, যেটাকে জিকিরের মজলিস বলা হয়। মূল উদ্দেশ্যটা এটাই। তারপরে যে বঙ্গপুত্র মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিকী শুয়ে আছেন, তার কবরের ধারে যে জিয়ারত করবে, তার মাজারে গিয়ে তাকেও আল্লাহ জান্নাতে অনেক উঁচু জায়গা দান করুক, তার জন্য আমরা দোয়া করব, এবং সাথে সাথে আমরা তার বেলায়েতের ওসিলায় নিজেদের জন্য দোয়া নেব। বাকি রইল আমাদের এখানে বসে মানুষজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে। হ্যাঁ, বহু মানুষ আসে যারা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে, কথা বলে, হাত মিলিয়ে তারা খুশি হয় যে ফুরফুরায় গেলাম, ভাইকে দেখে এলাম। দেখুন, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির যতগুলো দিক আছে, বেশিরভাগ দিকগুলোই দেখবেন ত্যাগের। আমি ওটা পরে আসছি, কিন্তু বেসিক প্রশ্ন হচ্ছে আপনি কেন দরবার বসেন? আমি ওই জায়গাতে আসছি। আমি বেশিরভাগ দিক দেখবেন পীর আবু বকরের ত্যাগের, দেওয়া, মানে হাত এইরকম ছিল পীর আবু বকরের, এরকম নয়, আমি ওটা দেখাচ্ছি না আপনাকে, এরকম হাত ছিল।
সবসময় তিনি মানুষকে দিতেন, মানুষের জন্য অনেক কিছু, তার সমাজের বুকে বিশাল অবদান আছে। আমাকে ব্যক্তিগত একটা জায়গায় আমি একটু নিজেকে স্টেপ ডাউন করার কথা বলেন, আর নিজেকে সংযত রাখার কথা বলেন, বা এটা আমার নীতি বলতে পারেন, যে মানুষজন আমাদের সঙ্গে দেখা করে, দেখা করার পরে তারা হাদিয়া দেয়। এই হাদিয়া দেওয়াটা হচ্ছে সুন্নাত। কেউ ফল এনে দেয়, কেউ অর্থ দেয়, যে আপনারা বিভিন্ন কাজকর্ম করেন, আপনাদের এটা দিলাম। কেউ কিছু মুখে বলেও না, হাতে ধরিয়ে দেয়, আপনি আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে। এটা কোনোটাই অবৈধ আমি বলছি না, এটা হচ্ছে সুন্নাত, হাদিয়া দেওয়া সুন্নাত। হাদিয়া যে দিচ্ছে তার জন্য যেমন সুন্নাত, আমিও তো দেব, আমার জন্যও তো ওটা সুন্নাত। সুন্নাতটা কেবলমাত্র তার জন্য নয়, আমার জন্য ওটা। অতএব আমি হাদিয়া আমাকে যারা দিয়ে যায়, আমি তাদেরকে দেখি যে তার অর্থনৈতিক অবস্থা কিরকম। সে যদি গরিব হয়, অন ক্যামেরা আপনার সামনে বলে দিচ্ছি, বিভিন্ন আমার বক্তব্য দেখবেন যেখানে আমি বলে দিই যে আপনারা কেউ হাত মিলিয়ে আমাকে টাকা দেবেন না, নজরানা দেবেন না, কারণ আমি চড়ছি দাবি ইম্পোর্টেড গাড়ি। আর যে আমার হাতে এসে টাকা গুঁজে দিচ্ছে, সে সাইকেল চড়ার ক্ষমতা নেই, তার টু হুইলার বাইক চড়ার ক্ষমতা নেই তার। আর আমি তার 100 টাকা দিয়া হাদিয়া নিয়ে আমি ইম্পোর্টেড গাড়িতে পেট্রোল ভরে চড়ছি। এটা আমার কোনো একটা জায়গায় লাগে। দ্যাটস ওয়াই আমি ওই জায়গায় বসে, মানুষ, সাধারণ মানুষ বুঝবে না, আমাকে দেখার পর আবেগী হয়ে তার পকেটে কে আছে হুজুরকে দিই, হুজুর এটা ফল খেয়ে আরেকটু মোটা হবে, ঠিক আছে, অথচ সে নিজে রোগা পাতলা ও রিকেট রোগী হয়ে আছে। তো আমার মনে হয় সেই সব মানুষগুলোকে ঘুরিয়ে আমার দেওয়া দরকার। তারপরে আমি ওইখানে বসে মুসাফা করে আমি শুধু দোয়া করব মানুষের জন্য, এবং তাদের কাছ থেকে দোয়া নেব, যেটা আরো সবাই করে। আমিও সেই দলের মধ্যে থাকতেই পছন্দ করি। কিন্তু অনেক ক্ষেত্রে আপনি কি দেখে এসেছেন আমি জানি না, আপনি তার ব্যাখ্যা আমাকে দিলেন, কি দেখেছেন। তো যারা দেওয়ার মানুষ তারা দিই, যাদের দেওয়ার সমস্যা নেই তাদেরকে আমরা দিই। আমি এই এথিক্সে বিশ্বাস করি, এটাই সুন্নাত। এই কারণে আপনি বসেন না? আমি বসিনি এই কারণে, শুধু না, সাথে সাথে আরো অনেক কিছু ঝামেলার মধ্যে আছে, কাজকর্ম করতে হয়। এটা একটা দিক, কিন্তু বিষয়টা হচ্ছে আবার মূল জায়গায় ফেরত যাই। সেটা হচ্ছে যে ঐতিহ্য বা যে অবদান দাদা হুজুরের, যার জন্য ফুরফুরা, আপনারা কতটা করতে পেরেছেন সেই ট্র্যাডিশনটা? শুনুন, পীর আবু বকর ইজ নট আ প্রিস্ট। We are preacher, we are priest, we are bishop. But Pir Abu Bakr is not a priest. He is the religion and social reformer of undivided Bengal and Assam and right of Western India. তার সঙ্গে আমার বা আর কারো সমতুল্য করাটা একদম মানে যায় না, তার সঙ্গে যায় না, তুলনা করাই চলে না। পীর আবু বকর ইজ পীর আবু বকর। তিনি ছিলেন মুজাদ্দিদ, যুগ তথা সমাজ সংস্কারক ছিলেন। তিনি ছিলেন উলিল আমর, মানে তিনি সমাজকে দিশা দেখাবার দায়িত্ব তার উপরে ছিল। তার মানে সেভারাল সাইড হ্যাড। তো তিনি যে কাজগুলো করেছে, বিশাল কাজ। শুধু ওই মুরিদ ভক্তদের কাছে ওয়াজ করেছেন, বা তেল পানির বোতলে ফুঁক দিয়েছেন, বা দীক্ষা দিয়েছেন, তাই নয়। সামাজিক ক্ষেত্রে তার অবদান আপনি যদি দেখেন, বিফোর ইন্ডিপেন্ডেন্স তার যে অবদান, স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে তার যে অবদান, ভাষা আন্দোলনের ক্ষেত্রে তার যে অবদান, গান্ধীজির আপনার অসহযোগ আন্দোলনের সময় পীর আবু বকরের ভূমিকা, বিদেশি দ্রব্য বর্জনের সেক্ষেত্রে পীর আবু বকরের ভূমিকা, নিখিল ভারত, আপনি যা ভারতবর্ষের মিস্টার সুধীর মিত্র হুগলি জেলার ইতিহাস লিখেছেন, আপনার মিস্টার বিমলেন্দু শাসমল থেকে আরম্ভ করে অনেক রাইটাররা তাকে দিয়ে যে লিখেছেন। শেষ কথা হচ্ছে, মোরাল অফ দ্য স্টোরি এটাই, সবার মতে এবং আমার দীর্ঘ ওই 22 বছরের রিসার্চে, পীর আবু বকর হচ্ছে একটা নায়াব, ইউনিক পার্সোনালিটি। পীর আবু বকর মানে একটা কি বলবো রেভুলেশন। পীর আবু বকর মানে একটা রেনেসা। সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে মূল স্রোতে চালিয়ে দেওয়ার অপর নাম হলো পীর আবু বকর। বাকি রইল আমরা কতটা করছি। আমরা সেই ইনভেস্টমেন্টটাকে লানা দিচ্ছি, অনেকে বাস ইনভেস্ট করা আছে, নাড়া দিচ্ছি, পড়ছে ঝরঝর করে, যত আবু বকরের নাম হালকা হালকা জোরে পড়ছে, আমার চলছে। তারপরে কেউ আইডালাইজ করেছে পীর আবু বকরকে। এবার এটা শুধুমাত্র আমার বাড়ি বলবো না, সব বাড়িতেই। সে তার ভক্তদের মধ্যে বলেন, মুরিদদের মধ্যে বলেন, তার গোত্রের মধ্যে বলেন, তার রক্তের মধ্যে বলেন,
সবাই পীর আবু বকরের কাজ যথাযথ পালন করতে পারছে না। এটা একটা খুব ভালো কথা বলেছেন, কিন্তু এর সাথে আমি এটাই জানতে চাইছি, অ্যাকচুয়ালি ফুরফুরা যারা তার উত্তরসূরিরা রয়েছেন আপনারা, তাদের এই প্রজন্মে যারা, তারা কতটা শিক্ষার প্রতি বা শিক্ষা বিস্তারের বা সমাজ সংস্কারের ক্ষেত্রে অবদান রাখতে পেরেছেন? আমি এই জায়গাটা, আমাদের বাড়ির একটা নেশা হচ্ছে, প্রতিটি ছেলের একটা নেশা হচ্ছে তারা কিছু না কিছু তৈরি করবে। এটা একদম একমত। এখানে কোনো দোরায়া হবে না। মাদ্রাসা করব, মক্তব করব, স্কুল করব, বা মসজিদ করব, বা ট্রেনিং সেন্টার চালাবো, এই ক্রিয়েটিভিটিটা আমার বাড়ির প্রতিটি ছেলের মধ্যে আছে, এবং আমাদের ভক্তগুলির সবার মধ্যে এই ক্রিয়েটিভিটিটা আছে। খুব স্বাভাবিক থাকাটা, কারণ আমাদের বাবারা কিছু করেছে, গ্র্যান্ডফাদার কিছু করেছেন, বাবারা করেছেন, গ্র্যান্ডফাদাররা অনেক করেছেন, পীর আবু বকর আরো অনেক করেছেন। আমি ওখানটাই যাচ্ছিলাম যে আমরা দাদা হুজুর যে নিদর্শন রাখতে পেরেছেন, তার ধারে কাছে যাওয়ার কোনো চেষ্টা, সেইগুলোকে সামলে নিয়ে চলা, তারপরে আমাদের দ্বারা যতটুকু সম্ভব ততটুকু করছি। যেমন আপনারা বারাসাত গেলে দেখতে পাবেন, যেখানে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি আমরা চালাতে পারছি, তেতুরিয়া যেটাকে বলা হয়। আপনারা এইভাবে আমার ভাইয়েরাও যেগুলো সব করছে দেখতে পাবেন, আমার কাকারা যেগুলো করছে দেখতে পাবেন, আমাদের ভক্ত মরিদরা যেগুলো করছে সেগুলো দেখতে পাবেন। এইগুলো আমরা কোনোটাই আমাদের ব্যক্তিগত কাজ বলে মনে করি না। আমরা পীর আবু বকরের সেই জন্মধারাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু কাজ করার করছি। সেটা হচ্ছে বিগত 1 বছর ধরে, আমি আজকে নিয়ে 1 বছর কমপ্লিট হলো, গত 1 বছর ধরে আমি আসছি, এবং 1 বছরে হয়তো 10 থেকে 15 বার এসছি ম্যাক্সিমাম। তাতে আমার যা অভিজ্ঞতা হয়েছে, দাদা হুজুর চেষ্টা করলে সেই সময় তিনি ব্রিটিশ জামানায় কিংবা পরবর্তীতে তিনি হয়তো চাইলে অনেক পলিটিক্যালি অনেক মানে আইকন হতে পারতেন দেশের, যে আইকন বা যে সমস্ত মানুষদের নাম আমরা ইতিহাসে পড়ি, সেখানে সেরকম আন্তর্জাতিক একটা পরিচিতি হতো। তিনি যদি সরাসরি সেই সময়ের সরাসরি রাজনীতিতে নামতেন, কিন্তু তার একটা আলাদা শ্রদ্ধার জায়গা বা ব্যাকগ্রাউন্ড তিনি তৈরি করে গেছেন, যেটা মানুষ কোনোদিন ভুলতে পারবে না। কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যে আমি সরাসরি রাজনীতির কারণেই ফুরফুরার ইমেজে কিন্তু একটা জিনিস, এখন অনেক মানুষ ফুরফুরার দিকে আঙুল তুলছে, যেটা কিন্তু সেই সময় ছিল না। আমি দেখিও নি, ছোটবেলায় শুনিও নি। এখন কিন্তু সরাসরি রাজনীতিকরণ, তো সেটা আমি বুঝতে পারছি না আমি কি বোঝাতে চাইছি, কিন্তু সেটা হচ্ছে যে আপনারা শুধুমাত্র এই জোনটাকে, এই পুরো পাড়াটাকেই আপনারা নো পলিটিক্স জোন কেন করছেন না? যেমন আমি উদাহরণ দিই, কোনো চার্চকে কেন্দ্র করে কোনো পলিটিক্যাল পার্টি তৈরি হয় না, কোনো মন্দিরকে কেন্দ্র করে হয় না, কোনো গির্জাকে হয় না, কোনো গুরুদ্বারাকে কেন্দ্র করে হয় না। কেন তাহলে একটা পবিত্র জায়গা, যেখানে দাদা হুজুরের সেই নন পলিটিক্যাল দেশের জন্য, মানুষের জন্য যে মুভমেন্ট, তার যে কাজ, সেই পবিত্র জায়গাটা রাজনীতি ঢুকে গিয়ে পরিস্থিতি, যেটা আপনি বুঝতে পারছেন যে এখানে যে 2 বা 3টে রাজনৈতিক দলের একটা ডিভিশন হয়েছে, এতে ফুরফুরার সম্মানহানি হচ্ছে না? আপনার কথায় সরাসরি কেউ রাজনীতিতে এসছে বা আসুক, আর রাজনীতির মধ্যে না ঢুকেও রাজনৈতিক মানুষে কাজ করা, যেটা দুটোই আমার বাড়িতে আছে। একদিকে আমি রাজনীতি করি না, তারপরেও অনেকটা, আর একদিকে কেউ সরাসরি রাজনীতি করে, আমার ওই ছোট ভাই। দুটোই আমার বাড়িতে আছে। আপনার প্রশ্ন হচ্ছে যে কোথায় কি মনে হয় না যে এই বাড়ির একটা ডিগনিটি বা যে ডিজায়ার বা যে একটা কোনো দুটো দল হয়ে যাচ্ছে এরকম? হ্যাঁ, হচ্ছে। অকপটে স্বীকার করছি, হ্যাঁ এটা হচ্ছে। এটা মানুষের মধ্যে যারা আমার ভাইয়ের দল করে, তারা তো যারা ভাইয়ের দল করে না, দুরকম কথাবার্তা আসবে। বিষয়টা হচ্ছে সেই মানে ওই উদাহরণ, সেটা হচ্ছে তরমুজের ছুরির উপরে পড়ুক বা ছুরিটা তরমুজের উপরে পড়ুক, বিষয়টা তো কাটবে তো সেই তরমুজ। বিষয়টা আমি কি বলবো, আমি কিছু এই ব্যাপার বলতে পারবো না। যাই হোক, মোটের উপর কথা, ফুরফুরার ডিগনিটি রক্ষা হোক, এবং প্রত্যেকের উচিত, শুনুন, সামাজিক ক্ষেত্রে কাজ করতে গিয়ে সোশ্যাল জাস্টিস মানুষ পাবে, তার জন্য কেউ আগিয়ে যাক। পীর আবু বকরও বারণ করেনি, আমিও বারণ করব না। মানুষ ন্যায় পাক, গণতন্ত্র সংগঠিত হোক, মানুষের জন্য মানুষ ঝাঁপিয়ে পড়ুক, সে যে কোনো গ্রাউন্ডে পড়ুক, পলিটিক্যাল গ্রাউন্ডে পড়ুক, নন পলিটিক্যাল গ্রাউন্ডে পড়ুক। আমার তো মনে হয় যারা পলিটিক্যাল গ্রাউন্ডে ঝাঁপিয়ে পড়েছে
তারা পরিষ্কার করে দিয়েছে যে আমি পলিটিক্যাল ঝান্ডা নিয়ে ঝাঁপিয়ে পড়েছি। কিন্তু এটা উচিত নয় আমার বাড়ির মধ্যে, আর যে কোনো বাড়ির মধ্যে, আর যে কোনো বড় প্রতিষ্ঠান, যে কোনো বড় ফ্যামিলিতে এটা উচিত না যে আমি রাজনীতি করি না, হচ্ছে টোটাল পেটার্নিটি অফ পলিটিক্স আমার মধ্যে ঢুকে বসে আছে। মানুষ বিভ্রান্ত এই জায়গায় সব থেকে বেশি হয়, যে এক যে রাজনীতি করে এমএলএ হয়ে গেছে, ও পরিষ্কার করে দিয়েছে ঠিক আছে তুমি আমার বড় ফ্যামিলি, আমার বাড়িতে ডক্টর আছে, আপনার মাস্টার আছে, আমার বাড়িতে ব্যবসা করা মানুষ, সব রকম মানুষ আছে, বড় পরিবার, একটা এমএলএও আছে আমার বাড়িতে, ঠিক আছে। তারপরেও দুটো দিক তো আসবেই, যখন সেই বাড়ির মধ্যে থেকে আমি বাবা এক দলে যাব আর ছেলে এক দলে যাব। ছেলে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি রাজনীতি করি, বাবা ডাইরেক্ট বলছে না আমি রাজনীতি করি। অচল কাজকর্ম সব ক্ষেত্রে সেটাই প্রকাশ পাচ্ছে যে আমি কিছু না কিছু একটা সব ক্ষেত্রে উৎপত্তি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে সে আমার পরিবার নয়, যে কোনো পরিবারে যদি বাবা ছেলেদের মধ্যে বা একই পরিবারের দুটো, আপনি চিন্তা করে দেখুন না, আপনার ওই 24 পরগনায় অনেক বড় শ্রদ্ধেয় একটা স্থান আছে, সেই বাড়িতেও দুটো রাজনীতি ঢুকে বসে আছে। বা অনেক ক্ষেত্রে আমাদের এখানে দেখুন আজকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, যাকে শাস্ত্র সম্মান দিয়েছে, সর্বদলের সর্বধর্মের মানুষ যাকে সম্মান করে, তার নাম সামনে রেখে আজকে রাজনৈতিক স্লোগান তৈরি করা হয়ে গেছে। আপনি চিন্তা করুন, বেঁচে আছে আমাদের সারদা মায়ের আতুরঘর আটপুরে বেঁচে আছে, রাজবল্লভী মন্দির বেঁচে আছে, বাবা তারকনাথের ধাম বেঁচে আছে এখনো, বেলুর মঠ বেঁচে আছে এখনো। কোন দিন কোথা থেকে কি হবে বলা মুশকিল। আমরাও চাই আমাদের ফুরফুরা শরীর এমনই একটা জায়গা যে মানুষের জন্য, যে ফুরফুরা থেকে বেরিয়ে যে ঝাঁপিয়ে পড়েছে, সে মানুষের জন্য লড়াই করুক। ফুরফুরার পীর সাহেবের জন্য লড়াই করুক। পীর সাহেব সে যে আমি ওই যে এমএলএ এর কাজটা আমি করব না। আর এমএলএ এ দাবি করছে না যে পীর আবু বকর এমএলএ এর দাবি করাও ঠিক হবে না যে পীর আবু বকর এমএলএ হয়েছিলেন বলে আমি এমএলএ হয়েছি। সরাসরি তো দাদা হুজুরের পলিটিক্যাল পার্টিতে যাওয়ার প্রয়োজন হয়নি, তারপরেও কিন্তু একটা ঐতিহাসিক কাজ করে গেছে। একটা এর দীর্ঘ আলোচনা সাপেক্ষ পীর আবু বকর সিদ্দিকীর তার দূরদর্শিতা, মানে এটার সঙ্গে তুলনা করা খুব কঠিন। কোন ক্ষেত্রে কৃষক প্রজা পার্টি থেকে আরম্ভ করে আপনার কি বলে কখন কিভাবে কি এগোতে হয়, এটা পীর আবু বকর খুব ভালোভাবে জানতেন। পরে পীর আবু বকর খুব অফেন্ডেড হয়েছিলেন, এগুলো ইতিহাস, যে মোহাম্মদ আলী জিন্নাহর অ্যাক্টিভিটিসে পীর আবু বকর অফেন্ডেড হয়েছিলেন। তারপরে তারা দুই সন্তান, বড় হুজুর যথাক্রমে মেজ হুজুর, এই 21, 22, 23 ফাল্গুন ইসলাম থেকে ডিক্লেয়ার দিয়েছিলেন স্বাধীনতার প্রাককালেই যে আমরা গোমরা লীগ আমাদের সঙ্গে, মানে তখন যেটার নাম মুসলিম লীগ ছিল, গোমরা লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা তাকে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমাদের বলতে গেলে ফুরফুরা না, জাতির সঙ্গে প্রতারণা হয়েছে। তো মোহাম্মদ আলী জিন্নাহ সম্পর্কে তার ধারণাও খুব ভালো ছিল না। কিন্তু পলিটিক্যাল তখন ব্রিটিশ খেদাও আন্দোলনের সময় পীর আবু বকরের যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল যথাযথ নিয়েছিলেন তিনি। সেটা রাজনৈতিক প্রেক্ষাপট থেকেও বিচার করতে পারেন। আপনি যদি সেটাকে সামনে রেখে বলেন যে পীর আবু বকর রাজনীতি করেননি, কিন্তু তিনি তার কৌশল নির্ভর করেছেন, সত্যিই তিনি রাজনীতি করেননি, তার কৌশল নির্ভর করেছিলেন। আমি ওই জায়গাটায় পীর আবু বকর বারণও করেনি কোনো জিনিস। আমি ওই জায়গাটাই যাচ্ছিলাম অ্যাকচুয়ালি, যে যেমন আমি বিভিন্ন সামাজিক আন্দোলনে আছি, আমার সরাসরি রাজনীতিগত প্রয়োজন পড়ে না, কারণ এরকম বহু সামাজিক মুভমেন্ট আমি করেছি যেগুলো কোনো পার্টি করতে পারতো, কিন্তু জেনারেলি আমি নন পলিটিক্যাল জায়গা থেকে যে সেগুলো সাকসেস, বহু আন্দোলন আমি করেছি, বস্তি রক্ষা, হকার উচ্ছেদ আটকানো, কোনো এলাকায় পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ ইত্যাদি ইত্যাদি গ্রাম এলাকায়, সেগুলো কিভাবে কৌশলগত অবস্থান করে আমি সেখানে খুব 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে সেই ব্যবস্থা করিয়েছি। গ্রামবাসীদেরকে জাস্ট একটু কিছু বুদ্ধি দিয়ে করা যায়, কিন্তু বিষয়টা আমার ওই জায়গা নয়, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে জায়গাটা, যে পার্টিকুলার আমি যখন একজন ধর্মগুরু, আমি যখন মানুষের সম্প্রীতির কথা বলছি, সবার মুসলিমদের মধ্যেও বিভিন্ন ভ্যারিয়েশন আছে, আপনি ভালো করে জানেন, বিভিন্ন পন্থী আছে, কেউ কারোর মুখ দেখাদেখি করতে চায় না, তারপরেও কিন্তু একটা ওভারঅল মানুষের মধ্যে আপনারা সবসময় চাইছেন তুমি মুসলিম হিসেবে থাকো, তুমি তার মধ্যে কেন ভ্যারিয়েশন হবে। আপনারা যখন এই ঐক্যের বার্তা দেন বিভিন্ন সময়, সেখানে পার্টিকুলার যখন পলিটিক্স
পার্টিকুলার কোনো ধর্মগুরু বা ফ্যামিলির কেউ একজন সে সরাসরি ইশাল্লাহ সবার সময় দরবারে বসছেন, তার ভক্তমুনিদরা আসছে, তার বিরোধী মতে তারা হয়তো যাচ্ছেন না বা গেলেও হয়তো চলে আসছে। এই যে ডিভিশন হয়ে যাচ্ছে না মানুষের মধ্যে একটা, আমি ওই জায়গাটা বলতে চাই। আপনি কি বলতে চাচ্ছেন যোগী আদিত্যনাথকে তার ধর্মীয় দিক ছেড়ে দিয়ে রাজনীতি করার জন্য? না, অবভিয়াসলি করা উচিত নয়, ওনার উচিত নয় করা। তার দীক্ষা দেওয়া বন্ধ করে দিয়ে রাজনীতি করার কথা বলছেন? না, ওনার রাজনীতিতে আসাই উচিত নয়। সেই জায়গা থেকে যখন আমার বাড়ির কোনো ছেলে পীরজাদা নয়, পীর সাহেব হয়ে যাবে, একজন পীর সাহেব যখন রাজনীতি যাবে, বিভ্রান্ত তৈরি হবে সেই জায়গায়। অতএব আমি অবশ্যই তার এই কথাটাই আমি বলতাম এক কথায়, যে পীর সাহেব হয়ে এগোনো দরকার ছিল না। সে পীরজাদা হয়ে যখন এগিয়েছে, পীরজাদা মানে পীরের ছেলে হয়ে এগিয়েছে, সে এখনো পীর হয়নি। অতএব তার যখন একটা সুদৃঢ় রাস্তা খোলা আছে, অনেক বড় রাস্তা খোলা আছে, সেই রাস্তায় চলতে পারত। ওভারঅল আমি একটাই কথা বলবো, আপনি যেটা প্রথমে বলেছেন, ভাইপো বলেন বা ছেলে বলেন, ডাইরেক্ট রাজনীতিতে গিয়ে একটা দিক যেমন হয়েছে, আর ডাইরেক্ট আমি রাজনীতি করি না বলে বাবা কোনো বা কাকা কোনো যদি পার্টিকুলার কোনো দলকে সাপোর্ট দিয়ে যায়, সেখানেও কিন্তু একটা দল তৈরি হয়। আমাদের উচিত হচ্ছে পীর সাহেব, আমি পীর সাহেবের মতো থাকার চেষ্টা করি, কিন্তু আমার ভাই, আমার কাকা, আমার জ্যাঠা, আমার যত প্রিয়জন আছে, তাদের দায় বিপদে সবসময় আমি তাদের পাশে থাকবো, অরাজনৈতিক ভাবে থাকবো। তাহলে তা না হলে বাংলার ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। দেখো না, তথাগত বাবু, সৌগত বাবু নেই, তারা কি, তাদের কি ভাই ভাই মারামারি হচ্ছে? হয়নি। মিমি চক্রবর্তী, তারা 3টে মামি, দেখুন 3টে দল করে, তাদের বাড়ি কি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে? দেয়নি। আপনি দেখুন ভিক্টোরিয়ার সামনে ঝালমুড়ি খাওয়া খাই, অনেক কিছু ব্যাপার ঘটে গেছে। আমার আগের একটা বক্তব্য দেখবেন, যে বক্তব্যের মধ্যে অনেক কিছু বলার আছে, কারো বার্থডেতে বৃষ্টি যাওয়া যাই হচ্ছে, সবকিছুই হচ্ছে। তারপরে কি বলে, অ্যাসেম্বলির মধ্যে সব দলের নেতারা যখন কোলাকুলি করছে, হাসাহাসি করছে, সিগারেট কাউন্টার দিচ্ছে, অনেক কিছু হচ্ছে। এইগুলো আমাদের নিচে আমাদের বোঝা দরকার। এটা তারা সব জায়গায় সব ঠিক আছে, আমিও বুঝি, আমি বড় ফ্যামিলিতে জন্ম নিয়েছি, কি করতে হবে কি করতে হবে না আমি জানি। তবে হ্যাঁ, এই যে বিভাজন যে মানুষের মধ্যে যদি মনে করেন তৈরি হয়েছে, সরাসরি পীর আবু বকরকে নাও, পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কেবলার ধর্মীয় দিক থেকে তুমি যখন তাকে মুজাদ্দিদ পীর বলে বেনেছ, তুমি পীর সাহেবের কাছে যে তার তরিকায় চলার চেষ্টা করো, এবং তুমি রাজনীতিও যদি করো, তুমি নামাজ পড়ো, নিজে তরিকা বাস করো। যাই হোক, একটা জিনিস ওভারঅল দর্শক আপনাদের একটু বলি, সেটা হচ্ছে যে আমরা যে আলোচনার শেষ দিকে চলে এসেছি, এখানে একটা জিনিস ব্যাপার হচ্ছে যে, যেমন ধরুন বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে যে বিরোধ থাকে, তারা যখন এক জায়গায় থাকে তখন তাদের মধ্যে যে মিল, বা আজকে এই পার্টি কালকে ওই পার্টি আরামসে চলে যাচ্ছে, কিন্তু মারামারি খুনোখুনি দলাদলি সাধারণ মানুষ ভুক্তভোগী। সেখানে যদি ফুরফুরা কেন্দ্রিক হয়, সেক্ষেত্রে একমাত্র যদি দৃষ্টি থাকে দাদা হুজুরের প্রতি, ভক্তি থাকে, তাহলে তাকে যদি আপনারা মাথায় রাখেন, তাহলে দেখবেন এই যে তার পরিবারের বা উত্তরসূরির মধ্যে যে দলাদলি বা বিভেদ, এটা দৃষ্টি মানে কি বলে এড়িয়ে যাওয়াই বেটার মনে হয়। না, এড়িয়ে কেন যাবেন? এটা তো লুকোচুরির কিছু নেই। তাহলে এড়িয়ে যায় হয়তো মঙ্গল, কারণ তাহলেই তো এড়িয়ে যেতে হবে, তাহলেই কোনো কেউ আঙুল তুলতে পারবে না। এড়িয়ে যেতে হবে না। আপনি ওই জায়গাতেই, আমার তো, আমি যে নীতিতে বিশ্বাস করি, কোনো অশান্তির জায়গা থেকে এড়িয়ে যাওয়া না, ওই অশান্তির জায়গা থেকে আমার মূল জায়গা কোনটা সেটা আমি খুঁজে বার করতে চাই, যে আমার জায়গা কোনটা হবে। এটা নিয়ে যখন অশান্তি হচ্ছে, তাহলে আমার কোন জায়গা ঠিক হবে, তখন আমি নিজেকে ঠিক সেই জায়গাতে নিজেকে ডেস্টিনেট করব, সেই জায়গায় যে জায়গাটায় আমার দাঁড়ানো দরকার হবে। এড়িয়ে যাওয়ার দরকার নেই, অল্টারনেটিভ চিন্তা করো যে তোমার ডেস্টিনেশন কি হবে, আমি আমার ডেস্টিনেশনে চলবো। যাই হোক, কিন্তু শেষ প্রশ্ন, অন্যান্য ধর্মীয় স্থানের মতনই এই জায়গাটা কি নো পলিটিক্স জোন করা যায় না? শিওর আছে, অলরেডি আছে। এখানে দেখছি ভোটের সময় ভেতরে ঝান্ডা থেকে শুরু করে সবকিছু, ভিতরে কোনো বাজারের দরবারে, সেটা আপনার এই দরবারের ভিতরে নেই, কিন্তু ওভারঅল পুরো পাড়াটাই তো, পাড়া ঘুরে তো, পাড়া আমার, পাড়ার উপর আমার কি জোর আছে? আপনিও তো পাড়ায় বাস করেন, আপনি ব্যক্তিগত কোনো পলিটিক্স করলে আপনার বাড়ির সামনে লাগানো থাকতে পারে ঝান্ডা, আপনার জায়গায় আপনি কিছু করতে পারেন। দরবার এখন পর্যন্ত দরবারের মধ্যে কোনো রাজনৈতিক সভা সমিতি মিটিং মিছিল ধর্ণা, এই যে এটা দাদা হুজুর পীর কেবলা শুয়ে আছেন এবং তার 4 সন্তান শুয়ে আছেন, আমার ছোট দাদু শুয়ে আছেন, যিনি আশিক রসুল ছিলেন পীর সাহেব, তিনি ওই একটু দূরেই তিনি শুয়ে আছেন।
এখন পর্যন্ত ওই দরবারের ভিতরে মানে এটা কেউ বরদাস্ত করেনি আর করবে ওরা আগামীতে। দরবারের ভেতর হয়নি, নো পলিটিক্স জোন ছিল, আছে, থাকবে দরবারের মধ্যে। এবার আপনি সারাউন্ড অফ দরবার আপনি যদি বলেন, ওটা আলাদা ব্যাপার, ওটা ভেবে দেখতে হবে। শেষ দিকে পৌঁছে গেছি, এখন বিষয়টা হচ্ছে একটাই জায়গা, একটা সোশ্যাল মেসেজ দেওয়া। আপনাদের যেভাবে চলছেন বা বর্তমান প্রজন্ম সেভাবেই চলবেন না আশা করবেন যে দাদা হুজুরের যে অবদান সেরকম তার মতো একটা ইউনিক আইডেন্টিটি তৈরি করতে বা তার যে মানে কি কর্মকাণ্ড চলছে, মানে কি সব ট্র্যাকের বাইরে দিয়ে চলছে নাকি, কোনো কি বলতে চাচ্ছেন? একটা নরমাল, কেন একটা নরমাল মতো চলছে, হয়তো কেউ একজন হয়তো একটা মাদ্রাসা বা ইয়ে খুলেছেন কেউ, কিন্তু সেইভাবে যে উদ্যোগ মানে তার ছিলেন, মানে তিনি করেছিলেন, মানে সেই আগে আমি বললাম তার মতো হওয়া সম্ভব নয়। তিনি ছিলেন, তার 5 সন্তান তার মতো হতে পারেননি। তার 5 সন্তানই ছিলেন, তার 5 সন্তানের 32 জন সন্তান ওই 5 সন্তানের মতো হতে পারেনি। অতএব তার মতো তো হওয়ার প্রশ্ন আসছে না। এটা কি উপর থেকে নিচে নামছে, উপরে উঠছে না? মেন ব্যাপার হচ্ছে তিনি ছিলেন মুজাদ্দিদ। এর এক্সপ্লেনেশন দিতে গেলে অনেক লম্বা। একজন মুজাদ্দিদ কখন আসে, যেমন মানে এই বিশাল ব্যাখ্যা, মানে বাংলায় আমরা যাদেরকে মনীষী বলি, মহামনীষী যাদেরকে বলা হয়, তারা যখন সমাজের বুকে বিভিন্ন, এটা আমাদের হাদিস গ্রন্থের মধ্যে যেটা বলা আছে, 100 বছর পর পর একজন করে আসে সমাজ সংস্কারের জন্য, এবং ততদিন ধরে তার পিরিয়ডটা চলতে থাকে যতদিন পর্যন্ত তার অ্যাক্টিভিটিস গুলো তার পরবর্তী আলিম ওলামারা আপনার লেগেসি বহন করে নিয়ে যাবে ততদিন পর্যন্ত। শুনুন, মূল কথায় আসি, যে আপনি বললেন, একটু আমার গায়ে লাগলো, কারণ আমি তো এই বাড়িরই ছেলে, হাজারো লাগাটাও খুব স্বাভাবিক, যে এইভাবেই চলবেন নাকি তার মতো কিছু করবেন। শুনুন, এই খোঁচা খেয়ে আমার অভ্যাস আছে বরাবর, আজও খেলাম। আমার বাড়ির ছেলেরা প্রতি বছরে, যেটা হিসাব করে দেখতে গেলে আমার ভাইয়েরা সবাই মিলে গরিব দুঃখীদের জন্য মাদ্রাসা, মুক্ত মসজিদ এবং স্কুলস, সাথে সাথে দান, আপনার বস্ত্র বিতরণ থেকে, ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে, কম্বল বিতরণ থেকে, স্টাইপেন্ড দেওয়া থেকে, এগুলো আপনারা ফোকাস করুন। এগুলো আমার ভাইয়েরা অনেক বড় বড় কাজ করে, যার বোধহয় পরিসংখ্যানটা প্রতি বছরে যদি আমরা গড়ে নিয়ে আসি, এটা 20 থেকে 25 কোটি টাকা তারা খরচা করে। আমাদের অনেক সংগঠন আছে, সব ভাইদের একটা একটা দিক আছে। আমার গোটা পরিবারের যে সমস্ত ছেলেরা প্রতি বছরে আমরা হিসাব করলে, আমি মিনিমাম বলছি 20 থেকে 25 কোটি টাকা তারা খরচা করে শুধু মানব সেবায়। আর পীর আবু বকরের লাইফে দুটো পার্ট ছিল, একটা হচ্ছে ধর্মের হেফাজত এবং মানবের সেবা, সোশ্যাল অ্যাক্টিভিটিস, সাথে সাথে যে যে ধর্মের মানুষ, সবার ধর্ম সবার কাছে, তোমার ধর্মের কাছে তুমি দৃঢ়তা নিয়ে আসো, ঠিক আছে? বাকি রইল কেউ আউট অফ ট্র্যাক চলতে পারে, আমি তাকে, বড় পরিবারের সন্তান, তার শরীরে পীর আবু বকরের আত্মীয়তার রক্ত আছে, আমি তাকে শ্রদ্ধা করি, তার কথাটা আমি মানলাম না। আপনার কথার সঙ্গে পীর আবু বকরের মিলছে, আমি আপনাকে শ্রদ্ধাও করি এবং আপনাকে মানি। যখন মিলছে না, আমি আপনাকে শ্রদ্ধা করি, আপনার সঙ্গে আমি অসম্মান করব না, অশ্রদ্ধা করব না, কিন্তু আমি আপনার কথা মানতে পারবো না। ঝামেলা শেষ। যেহেতু আমরা আইডিয়ালাইজ করেছি পীর আবু বকরকে, অতএব সেই ছাঁচে ফেলে আমি একবার দেখে নেবো, যার সঙ্গে মিলবে তারটা মেনে চলবো, যার সঙ্গে মিলবে না তারটা মেনে চলবো না। এটা শুধু আমার বাড়ি নয়, টোটাল পূর্ব ভারতের মধ্যে পীর আবু বকরের সিলসিলার মানুষ যারা, যেটাকে সারা পৃথিবী ব্যাপী আশারি মাতুরিদি নামে চেনে, সারা পৃথিবীতে আশারি মাতুরিদি, এখানকার নাম হচ্ছে পরিচিতির জন্য সিলসিলায় ফুরফুরা শরীফ দাদা হুজুরের সিলসিলা বলে। আসলে এই পরিসংখ্যানটা হচ্ছে সারা পৃথিবীতে যে নীতিতে পীর আবু বকর চলে, সিলসিলা চলে, 97% মুসলমান আশারি মাতুরিদি বলে। বাস, ঠিক আছে? শুধু এখানে নয়, সারা দুনিয়ায় যেখানে পীর আবু বকরকে সামনে রেখে কাজ করবে তাদের জন্যই আমি এটা বললাম, শুধু আমার বাড়ির জন্য আমি বললাম না। আমার বাড়ির ছেলেরা কাজ করেছে, করছে, করে যাবে। বাকি 19-20 কারো লাগলে শ্রদ্ধা করি, আপনারটা মানতে পারছি না, ঝামেলা শেষ। একদম। তো দর্শক, আজকের মতো এখানে কাটতে হবে, কিন্তু পরে বলবেন না, হেভি করে কিন্তু কাটতে হবে, বুঝলেন তো? বুঝতে পারছি, মানে আপনাকে খাটতে হবে প্লিজ।
আমি মশলা শেষ হয়ে যাবে, আমি কষ্ট করার মশলাটা শেষ হয়ে যাবে। যাই হোক, দর্শক আপনারা শুনলেন, তিনি কিন্তু একটা খুব ভালো মেসেজ দিয়েছেন। যিনি সৎ পথে চলবেন, যিনি আবু বকর সিদ্দিকীর অর্থাৎ দাদা হুজুরের রাস্তা অনুসরণ করে চলবেন, তার প্রতি তার সম্মান থাকবে। যিনি চলবেন না, তাকে অসম্মান করবেন না, কিন্তু সেই রাস্তাটা তিনি মানবেন না। একটা খুব সিম্পল একটা বার্তা দিয়েছেন। আবু বকরের সিম্পল বার্তা এটাই যে যিনি পীর আবু বকরের আমি সেই ফরম্যাটে ফেলে দেখবো, মিলে গেল তাকে শ্রদ্ধাও করি, মানি, আর যখন মিলবে না শ্রদ্ধা করি কিন্তু আপনার কথাটা মানতে পারছি না। মুখ মুখোশ আলাদা হলে অসুবিধা, বিরোধের জায়গায় দ্বন্দ্বের জায়গায় না গিয়ে খড় খায় না গাদায় গা ঘষি, এটা ঠিক। খুব ভালো একটা বার্তা দিয়েছেন। যাই হোক, আজকে প্রথমবার, ওই জন্য আরো অনেক কিছু প্রশ্ন ছিল যেটা নিয়ে আজকে আর যাবো না। আরো কঠিন কঠিন সাবজেক্ট রয়েছে, কিন্তু প্রথম দিনই হয়তো ওনার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে, আমি চাই না। না না, অসুবিধা নেই। কারণ আমি এথিক্যালি বলি যে মিডিয়ার জগতের মানুষ যারা টোটাল, তাদের একটা ব্যক্তিগত স্বাধীনতা না। আমি এখানে একটু ইন্টারফেয়ার করব। আজকে ফুরফুরা শরীফে যতই যে ভাই ভাইয়ের মধ্যে গন্ডগোল বা রেশারেশি একটা জায়গা, পলিটিক্যাল জায়গা, যেটা মানুষ দেখে মিডিয়ার মাধ্যমে, এই যে এদের মতো যারা এখানে মিডিয়া, এই যে আপনি স্বীকার করছেন না, আমার ক্যামেরার উপাশে যে ছেলেটা বসে আছে, এদের মতো কিছু ইউটিউবার আছে, চ্যানেল আছে, যারা এই ধরনের গন্ডগোল পাকায়। হ্যাঁ, এই গন্ডগোলটা কাটবেন, আমি জানি এটা সিওর। না, এটা থাকবে একদম ওদের মতো, তাই তো? হ্যাঁ, ওদের মতো কিছু মিডিয়া আছে, হ্যাঁ, ওদের মধ্যে থাকবে। যাই হোক দর্শক, আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই দেবেন, আর খুব ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর বিশেষ করে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে দেবেন। পরবর্তীকালে এসে সেই প্রশ্নের উত্তর আমি আমাদের মেহরাব সিদ্দিকী হুজুরের কাছে অবশ্যই সেই প্রশ্নগুলো রাখবো, মানা করবেন না। না না, আমি প্রথমেই আপনাকে বলেছি যে অ্যাজ ইউর চয়েস, আপনি যে কোনো প্রশ্ন আমায় করতে পারেন, এই শর্ততেই আমি বসেছিলাম। কোনো সব প্রশ্ন আপনাকে সাজিয়ে দিইনি, তবে আপনার মুখোমুখি করতে গেলে একটু জানারাই বসে, একটু চিন্তা করে বসতে হয় আর কি। আমি প্রিপারেশন ছিল না, তারপরেও আমি ঢালা বলে দিলাম যে আপনি যেটা খুশি প্রশ্ন করুন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকেও।